জানিয়ে দাও সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে কিনা এবং ঠিকমতো দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও সবাই। কাউসার রহমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক মতো কি দেখা যাচ্ছে? তোমরা একটু কমেন্টে জানাও ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, সাউন্ড শোনা যায় না। আচ্ছা ঠিক আছে, এটা ঠিক করছি। আচ্ছা এখন কি শোনা যায়? সবাই জানিয়ে দাও। সবাই লাইভটা শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদের সবাইকে মেনশন করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে। হ্যাঁ, অনেকে বলছে দেখা যায়। এখন কি সাউন্ড ক্লিয়ার শোনা যায়? সবাই একটু কমেন্টে জানিয়ে দাও সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আমাদের ক্লাস শুরু করি। মাহমুদুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই জানো আজকে পদার্থবিজ্ঞান ক্লাস হবে। এই পদার্থবিজ্ঞান ক্লাসে বা পদার্থবিজ্ঞানে তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী 60টি চ্যাপ্টার আছে এবং এই চ্যাপ্টারের মধ্যে থেকে আজকে চেষ্টা করব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো এবং ইম্পর্টেন্ট টাইপের সিকিউ প্রশ্ন এবং পাশাপাশি সেই কনসেপ্টগুলো দেখা দিব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাস করো, তোমার বন্ধুদের সবাইকে মেনশন করো এবং লাইভটা শেয়ার করে দাও যাতে সকলের মাঝে এটা ছড়িয়ে যায়। আচ্ছা, তোমরা আশা করি সবাই বোর্ডের লেখাটি দেখতে পাচ্ছ। সেখানে দেখো একটা সিকিউ প্রশ্ন লেখা আছে এবং এই প্রশ্নটা একটা দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া আছে, গতি অধ্যায়। সেই অধ্যায় থেকে তোমরা যেহেতু এখন তোমাদের প্রি টেস্ট পরীক্ষার সামনে এবং আশা করি তোমরা সবাই এই অধ্যায়টা পড়েছো, ভালোভাবে পড়েছো আশা করি। এখন আমি চেষ্টা করবো যাদের এখানে অনেক সমস্যা সৃষ্টি হয় দ্বিতীয় অধ্যায়, অনেকে একটু ভয় পায় কারণ এখানে একটু জটিল জটিল ম্যাথ থাকে। চেষ্টা করবো আজকে যে একটা টাইপ দেওয়া আছে এই টাইপের উপর বেসিস করে এই যে যদি তোমরা ভালোভাবে বুঝে শেষ করতে পারো আশা করি তোমাদের এই সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে দেখো এখানে যে প্রশ্নটা লেখা আছে, আমরা যেহেতু জানি যে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে সিকিউ প্রশ্নে ক আর খ এই 2 নম্বরে মানে দুটা প্রশ্ন, ক নাম্বার 1 নম্বরে আর খ নাম্বার 2 নম্বর, এই দুটা প্রশ্ন আমাদের উদ্দীপকের সাথে তেমন কোনো মিল নাই বা উদ্দীপকের থেকে সম্পূর্ণ আলাদা থাকে। এই জন্য আমরা ক খ আগে একটু সমাধান করব, সেটা উদ্দীপক পড়ার আগে। আচ্ছা আমরা শুরুতে ক নাম্বার একটু সমাধান করব। ক নাম্বার একটু আমরা সবাই পড়ি। ক নাম্বার প্রশ্নে বলা আছে দেখো, পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র লেখো। আচ্ছা এই অধ্যায়ে কিন্তু আমরা গতি সম্পর্কে পড়েছি। এরপরে গতি বলতে আমরা গতি বা সমতলে বস্তুকণার গতি, এটা পরে আমরা দেখতে পাই যেখানে পড়ন্ত বস্তুর গতি সম্পর্কে অনেক দীর্ঘ একটা আলোচনা করা আছে এবং এখানে পড়ন্ত বস্তুর কয়েকটা সূত্র দেওয়া আছে যেটা কে আবিষ্কার করেছে। পড়ন্ত বস্তুর সূত্রগুলো আমরা জানি, এই সূত্রগুলো দিয়েছে বিজ্ঞানী গ্যালিলিও এবং এই সূত্র আবিষ্কারের ইতিহাস হয়তোবা তোমরা অনেকে জানো। আচ্ছা এই যে পড়ন্ত বস্তুর সূত্র এটা কোন বিজ্ঞানী দিয়েছে এটা কি তোমরা সবাই জানো? কমেন্ট করো, বিজ্ঞানীর নাম কমেন্ট করো। আমি অলরেডি একবার বলছি, নিশা আক্তার, সালাম ওয়ালাইকুম সালাম। আচ্ছা বলো তো পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী দিয়েছে? তোমরা জানো কিনা কমেন্টে আমাদের জানিয়ে দাও, সবাই কমেন্ট করো। কমেন্টে জানাও, তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এবং শেয়ার করো।
আচ্ছা, একজন জানিয়েছে লিটন কুমার পল গ্যালিলিও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের পড়ন্ত বস্তুর যে সূত্র এটা আবিষ্কার করেছে বিজ্ঞানী গ্যালিলিও, এবং এটার পিছনে তার একটা সুন্দর একটা ছোট্ট গল্প আছে। তোমরা সবাই জানো বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হলো ইতালিতে যেটা অবস্থিত, সেটা হলো টাওয়ার অফ পিসা, এবং সেটা একটু বাঁকা টাওয়ার। বিজ্ঞানী গ্যালিলিও এই টাওয়ারের উপর থেকে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এই যে পড়ন্ত বস্তু তিনটে সূত্র আবিষ্কার করেছে। এখন আমরা যেহেতু এখানে প্রশ্নে লেখা আছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের কথা, আমরা যেহেতু এখন দেখো পরীক্ষায় কিন্তু অনেক টাইপের প্রশ্ন আসে, সে অনুযায়ী এখানে যেহেতু দ্বিতীয় সূত্রের কথা বলা আছে, তার মানে আমাদের প্রথম সূত্র পড়তে হবে, তৃতীয় সূত্র পড়তে হবে। এই জন্য আমরা মূলত এই ক নাম্বার প্রশ্নে গ্যালিলিও যে তিনটা পড়ন্ত বস্তুর সূত্র প্রদান করেছে সেই সূত্র সম্পর্কে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে যেহেতু পড়ন্ত বস্তুর সূত্র পড়েছো, অথবা তোমরা এই যে সূত্রের যে বিবৃতি গুলো আছে এগুলো মনে রাখা একটু কঠিন হয়ে যায়, এবং তিনটে সূত্রের বিবৃতি প্রায় সেম হলেও একটু আলাদা থাকে, এবং তিনটে সূত্র যখন তোমরা পড়তে যাবে তখন তোমাদের মনে রাখার ক্ষেত্রে একটু একটা আরেকটার সাথে প্যাঁচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আজকে আমি খুব একটা ট্রিক শিখিয়ে দেবো যাতে তোমাদের এই প্যাঁচটা না লাগে। প্রথমত আমরা পড়ন্ত বস্তুর প্রথম সূত্র দেখবো। আচ্ছা, এই প্রথম সূত্র দেখার আগে আমরা এখানে আরেকটা বিষয় জেনে নিই, সেটা হলো যে পড়ন্ত বস্তুর তিনটা সূত্রের ক্ষেত্রে প্রত্যেকটা সূত্রে তিনটা বেসিক বিষয় আছে। সেই তিনটা বেসিক বিষয় আমরা একটু আগে জেনে নিই। প্রথমত বেসিক বিষয় হলো সেটা হলো স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান, এটা একটা বেসিক। আর একটা আছে বিনা বাধায়। মুক্তভাবে পড়ন্ত। তোমাদের কাছে যদি এখন বই থেকে থাকে, তোমরা একটু বইটা বের করে দেখো যেখানে এই টপিক আছে, সেখানে যে তিনটা সূত্রের বিবৃতি দেওয়া আছে, সেখানে দেখবে প্রত্যেকটা সূত্রের শুরুতে এই তিনটা টার্ম ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা যখন এই তিনটে সূত্র মনে রাখার চেষ্টা করবো, তখন অবশ্যই সূত্রগুলোর শুরুতে তিনটা টার্ম মনে রাখবো। তাহলে এখন যদি তোমরা প্রথম সূত্র দেখো, তাহলে এখানে দেখো লেখা আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু, যেটা কি একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কারণ প্রথম সূত্রের ক্ষেত্রে সরাসরি বিবৃতি দেওয়া আছে, এক্ষেত্রে কোনো গাণিতিক ফর্ম আমরা পাই না বা দেখি না। আচ্ছা, তাহলে আমরা সে অনুযায়ী লিখে নিই। দেখো এখানে তিনটা যে বেসিক বললাম, এই তিনটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। এই অনুযায়ী তাহলে আমরা তিনটা বেসিক অনুযায়ী লিখে নিই। তাহলে প্রথম বেসিক কি? স্থির অবস্থা। তাহলে তোমরা সবাই আমার সাথে লেখো, তাহলে দ্রুত লেখা হয়ে যাবে। স্থির অবস্থান থেকে বিনা বাধায় একই অবস্থান থেকে বা একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, এটা সবাই তোমরা তোমাদের খাতায় তুলে নাও। এখানে লেখছি কি দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় একই উচ্চতা থেকে, এটা একটু লেখি, একই উচ্চতা থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা হলো প্রথম সূত্র। এখানে তাহলে দেখো, এখানে এভাবে বলা হচ্ছে যে বিনা বাধায়, এখানে কিন্তু বাতাসের যে বাধা বাস্তবে থাকে সেই বাধা থাকবে না, এবং সেটা কি সকল বস্তু এবং সকল ভরের বস্তু একই উচ্চতা থেকে যদি আমরা বিনা বাধায় এবং মুক্তভাবে উপর থেকে ছেড়ে দিই, তাহলে সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটার মানে হলো সকল বস্তু একসাথে আমাদের ভূমিতে পতিত হবে।
এটার মানে এটাই বোঝাচ্ছে। এখন তোমরা এখানে দেখো কয়েকটা টার্ম উল্লেখ করা আছে বিনা বাধায়। আমরা যদি বাস্তবিক পক্ষে এই পরীক্ষাটা প্রমাণ করতে চাই তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ কি, আমাদের এই যে আমাদের চারপাশে কি অবস্থান করে, আমাদের চারপাশে বায়ু অবস্থান করে, কিন্তু এটা আমরা দেখতে পাই না। আসলে কোন বস্তু যখন উপর থেকে ছেড়ে দিই সেটাতে আমরা বাতাসের বাধা অনুভব করি, যার ফলে এই যে সূত্রের প্রমাণ এটা আমরা বাস্তবে দেখতে পাবো না। কিন্তু যদি কোনোভাবে আমরা যদি বাতাসের বাধাটা বন্ধ করে দিতে পারি এবং কোন একটা বায়ুশূন্য পরিবেশ তৈরি করতে পারি, তাহলে অবশ্যই সকল ভরের বস্তু একসাথে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয় একসাথেই মাটিতে পড়বে। সেটাই প্রথম সূত্রে বিজ্ঞানী গ্যালিলিও বলেছে। এটা হলো বিজ্ঞানী গ্যালিলিওর প্রথম সূত্র। তা তোমরা কি এটা কি সবাই বুঝতে পারছো? সবাই যদি বুঝতে পারো এবং তাহলে এবং খাতা যদি তোলা হয় তাহলে সিডি কমেন্ট করো সবাই। দেখো আমাদের প্রথম সূত্র শেষ হয়ে গেছে, তোমরা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, আব্দুল করিম কমেন্ট করেছে 7-8 অধ্যায় কবে হবে। তা সবগুলো হবে আস্তে আস্তে। তোমরা আমাদের ফলো করো, আমাদের পেজটা ফলো করো এবং আস্তে আস্তে আমরা সবগুলো অধ্যায়েরই তোমাদের ডাউট ক্লিয়ার করে দেব। তোমরা আমাদের সাথে থাকবে, ক্রমান্বয়ে সবগুলো অধ্যায় ক্লাস করা হবে। তোমরা লাইভটা সবার সাথে শেয়ার করে দাও এবং তোমাদের নিজের প্রোফাইল থেকে শেয়ার করতে পারো, তাহলে তোমাদের অনেক বন্ধু এবং এই কাজটা করার সুযোগ পাবে। আচ্ছা, এটি সময় তোমরা বুঝতে পারছো? তাহলে সিডি লেখো। আচ্ছা, শহীদুল ইসলাম সিডি। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা পরের টপিকে যাই, সেটা হলো পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। তাহলে প্রথম সূত্র তো আমরা সবাই বুঝতে পারলাম এবং এটা মনে রাখার ট্রিক্স কি, এই যে আমরা তিনটা টার্ম মনে রাখবো, তাহলে আমাদের তিনটা সূত্রই মনে রাখা সহজ হবে। এবার আমরা শুরু করবো পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র আমি শুরুতে বলছি, এই যে তিনটা সূত্র আমরা শিখবো, এই প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে আমাদের এই তিনটা টার্ম প্রয়োজন হবে। তাহলে দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমরা শুরুতে এই তিনটে বিষয় লিখে নিব। তাহলে কি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু বস্তুর নির্দিষ্ট সময়ে বা পড়ন্ত বস্তু লেখা, এখানে বস্তু না লিখে বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা দেখো, আমরা দ্বিতীয় সূত্রটা এখানে লিখছি। প্রথম অনুযায়ী যে তিনটা বেসিস ছিল সেই বেসিস অনুযায়ী আমরা লিখে নিব তিনটা সূত্রের ক্ষেত্রে। সে অনুযায়ী আমরা দ্বিতীয় সূত্র লিখছি, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, প্রাপ্ত বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তোমরা সবাই জানো, বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি এবং সময়ের কথা যদি বলি তাহলে সময়কে আমরা প্রকাশ করি টি দ্বারা, তাই না? তাহলে দেখো, এখান থেকে আমরা একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারি। তাহলে সম্পর্কটা কি হবে আমাদের? ভি সমানুপাতিক টি। তাহলে দেখো, আমরা যেটা লিখলাম এটা হলো পড়ন্ত বস্তু দ্বিতীয় সূত্রের বিবৃতি। মানে আমাদের দেখো প্রশ্নে ক নম্বরে বলছিল পড়ন্ত বস্তু দ্বিতীয় সূত্র লেখো। তাহলে পরীক্ষা যদি এটা বলে তাহলে আমাদের অবশ্যই এতটুকু লিখতে হবে, বিবৃতিটা লিখতে হবে। কিভাবে লিখবো? স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, এবং এটার গাণিতিক রূপ হলো ভি সমানুপাতিক টি। আচ্ছা, এটা কি সবাই তোমরা বুঝছো? এবং সবার তোলা হয়ে গেলে সিডি কমেন্ট করো। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা,
আরটি রিয়াদ কমেন্ট করছে, দেখা যায় না। এখন তো ঠিক আছে, হয়তো বা তোমার নেটের সমস্যা, একটু চেক করে দেখো। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারলে সিডি কমেন্ট করো। অচেনা পাখি কমেন্ট করছে রসায়ন কখন হয়? রসায়ন ক্লাস সবগুলো হয়, আমাদের পেজ ফলো করবে, সেখানে আমাদের রুটিন দেওয়া আছে, সে অনুযায়ী আমাদের রেগুলার ক্লাস হয়। তোমরা সবাই রেগুলার ক্লাস করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে এবং তোমাদের প্রিপারেশন একবারে ক্লিয়ার প্রিপারেশন হবে। আচ্ছা, অনেকে কমেন্ট করছে, রিয়াদ, শহীদুল ইসলাম সিডি কমেন্ট করতে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, এখানে দেখো আমরা যে গাণিতিক ফর্ম পাইলাম, কারণ তোমরা যদি তোমাদের টেস্ট পেপার সলভ করতে যাও বা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে যাও, তাহলে অনেক এমসিকিউ প্রশ্ন আসে। এই যে এই সমানুপাতিক সম্পর্ক থেকে কিন্তু আমরা একটা সূত্র তৈরি করে নিতে পারি, কারণ এই সূত্র তৈরি করলে সেখান থেকে আমরা অনেক এমসিকিউ টাইপের প্রশ্ন সলভ করতে পারবো। আচ্ছা দেখো, এখান থেকে আমরা কিভাবে সূত্র তৈরি করতে পারি। আচ্ছা, এখানে দেখো ভি সমানুপাতিক টি আছে, তাই না? আচ্ছা, তোমরা তো জানো সমানুপাতিক চিহ্ন যদি আমরা সরিয়ে দিয়ে সমান চিহ্ন আনতে চাই, তাহলে কি আমাদের করতে হয়? একটা ধ্রুবক গুণ করতে হয়। তাহলে এখানে আমরা একটা ধ্রুবক নিব, সেটা ধরলাম কে। তাহলে দেখো এখানে সমান চিহ্ন আনলাম আমরা এবং একটা ধ্রুবক নিলাম, সেটা আমরা টি এর সাথে গুণ দিলাম, যার ফলে আমরা এটা কি লিখতে পারলাম? ভি সমান কে টি। এরপরে যদি আমরা টি এর পাশে পার করে আনি, তাহলে পরের লাইনে আমরা কি লিখতে পারি? ভি বাই টি সমান কে। তাহলে এখান থেকে দেখো একটা আমাদের একটা সমীকরণ আসছে, যে সমীকরণের কি এই পাশে অনুপাত ভি এবং টি এর অনুপাত, মানে বেগ এবং সময়ের অনুপাত সব সময় এবং সর্বদা ধ্রুবক থাকবে। তাহলে এটার বদলে আমরা কি লিখতে পারি? দেখো, এটার বদলে একটা সমীকরণ লিখতে পারি, ভি ওয়ান বাই টি ওয়ান সমান ভি টু বাই টি টু। এই সমীকরণ ব্যবহার করে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো এবং আমাদের এমসিকিউ প্রশ্নে এরকম অনেক প্রশ্ন আসে। যেমন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি একটু মুখে বলি, তোমরা একটু শোনো, তারপরে একটু পরে আমরা এ ধরনের প্রশ্ন প্র্যাকটিস করব। ধরো কোন একটা বস্তু মুক্ত হয়ে পড়ন্ত 2 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বেগ লাভ করলে সেই বস্তুটি 5 সেকেন্ড পর কত বেগ লাভ করবে? এরকম যদি প্রশ্ন বলে, তাহলে সেটা আমরা এই সূত্র থেকে সমাধান করতে পারবো। আচ্ছা, তোমরা কি এই সূত্র, এটা কি বুঝতে পারছো সবাই কিভাবে এই সূত্রটা তৈরি হলো এবং এটাকে কিভাবে ব্যবহার করবো আমরা একটু পরে শিখবো। তো সবাই যদি এটা বুঝতে পারো, তাহলে সিডি কমেন্ট করো। আচ্ছা, এটা যদি বুঝে থাকো সিডি কমেন্ট করো। আচ্ছা, একজনে প্রশ্ন করেছে সিডি এর পূর্ণরূপ কি? আচ্ছা, সিডি এর পূর্ণরূপ কি তোমরা একটু বলার চেষ্টা করো তো, এখানে পূর্ণরূপ কি হতে পারে? তোমরা একটু কমেন্ট করো। তো সিডি এর পূর্ণরূপ কি হতে পারে? আচ্ছা, সিডি এর পূর্ণরূপ তাহলে আমি বলে দিই, সিডি এর পূর্ণরূপ ক্লিয়ার প্লাস ডান। ঠিক আছে, মানে আমি বিষয়টা বুঝতে পারছি এবং আমার খাতায় তোলা হয়ে গেছে, এটাই হলো সিডি এর পূর্ণরূপ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আশা করি এই সূত্র এবং সূত্রে এখান থেকে আমরা একটা নতুন গাণিতিক সূত্র পাইলাম, সেটাও সবাই বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা তৃতীয় সূত্রে যাব। তাহলে দ্বিতীয় সূত্র আমরা সবাই বুঝলাম এবং দেখো সাথে সাথে কি আমাদের এই যে আমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারের উত্তর কিন্তু কমপ্লিট হয়েছে। পরীক্ষায় এই ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা সূত্রটুকু লিখলেই হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন আমরা তৃতীয় সূত্র শুরু করব। তৃতীয় সূত্রের ক্ষেত্রে দেখো আমরা দ্বিতীয় সূত্র থেকে একটা নতুন সূত্র পাইলাম, তাই না? আমরা তৃতীয় সূত্র থেকে একই রকম আরেকটা সূত্র পাবো, এই জন্য এটা আমি রেখে দিলাম এখানে। তাহলে এখন তৃতীয় সূত্র দেখো, আমরা তৃতীয় সূত্র পড়ন্ত বস্তু তৃতীয় সূত্র। আমি শুরুতে বলছি প্রত্যেকটা সূত্রতে এই তিনটা কন্ডিশন মেনটেন হবে, তাহলে এটাতেও সেম ভাবে মেনটেন হবে, এটাও ঠিক একই ভাবে। শুরুতে হবে কি? স্থির অবস্থান, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু নির্দিষ্ট সময়ে
নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ে বর্গের সমানুপাতিক। আচ্ছা দেখো এটা কি সবাই বুঝতে পারলে? তুলে এটা তোমাদের খাতায় একটা নোট করে নাও। এখানে লেখা আছে দেখো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্ত হয়ে পড়ন্ত কোন বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে। দূরত্বকে আমরা, যেহেতু পড়ন্ত বস্তু, তাহলে দূরত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব? দূরত্বকে তাহলে আমরা h দ্বারা প্রকাশ করব। দূরত্বকে আমরা h দ্বারা প্রকাশ করব এবং বলা আছে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের, তাহলে নির্দিষ্ট সময়, তাহলে কি সময় হলো আমাদের t, তাহলে কি ওই সময়ের যে দূরত্ব অতিক্রম তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, তাই না? তাহলে দেখো এখান থেকেও কিন্তু আমরা আগের সূত্রের মতো একটা নতুন একটা সূত্রে গাণিতিক রূপ পাই। এখন এই যে গাণিতিক রূপটা কি দেখো, এখানে আমরা দূরত্ব কি ছিল h, তাহলে সমানুপাতিক কি হবে? t এর বর্গের সমানুপাতিক। এখন কিন্তু শুধু সমানুপাতিক হবে না, এখন হবে কি বর্গের সমানুপাতিক। বুঝতে পারছো সবাই? তাহলে দেখো দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কিন্তু এটা, বুঝছো? এখন এই সূত্রের এই গাণিতিক রূপ থেকে কিন্তু আমরা নতুন একটা সূত্র প্রতিষ্ঠা করতে পারবো, তাই না? যেমন আগের সূত্র ছিল এটা, তাহলে এখান থেকে আমরা ঠিক একইভাবে সূত্রটা তৈরি করতে পারবো। দেখো সূত্রটা আমরা কিভাবে তৈরি করব? আমাদের প্রথম উদ্দেশ্য কি থাকবে? এই যে সমানুপাতিক চিহ্নটাকে আমরা সমান চিহ্নে রূপান্তর করব। সমান চিহ্নে রূপান্তর করতে চাইলে আমাদের একটা ধ্রুবক নিতে হবে, তাই না? ধ্রুবকটা ধরলাম কে, এই যে, তাহলে আমরা এখান থেকে এই সমীকরণ লিখতে পারি। এরপর আমরা কি করবো? টিটাকে আমরা এই পাশে পার করে দিব। তাহলে দেখো বা উভয় পক্ষে টি স্কয়ার দ্বারা আমরা ভাগ করব। তাহলে h বাই টি স্কয়ার সমান কে। তাহলে এখানে দেখো প্রতি ক্ষেত্রে এই যে সমীকরণ, এখানে h বাই টি স্কয়ার এটার অনুপাত সর্বদা এবং সব সময় কি হবে? একটা কনস্ট্যান্ট হবে। তাহলে এখান থেকে আমরা একটা নতুন একটা গাণিতিক সূত্র লিখতে পারি, সেটা হলো কি h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার। তাহলে দেখো আমরা দ্বিতীয় সূত্র থেকে এটা পাইছিলাম এবং তৃতীয় সূত্র থেকে এটা নতুন একটা টার্ম পাইলাম বা নতুন একটা সমীকরণ পাইলাম। এই সব সমীকরণ ব্যবহার করে কিন্তু আমরা অনেক সমস্যা, গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আচ্ছা তৃতীয় সূত্র কি সবাই বুঝতে পারছো? এবং তোমাদের সবার কি এটা তোমাদের নোট করা হয়েছে? তাহলে যদি হয়ে থাকে তাহলে ক্লিয়ার ডান লেখো বা সিডি লেখো। তোমাদের যদি এটা সবাই বুঝতে পারো তৃতীয় সূত্র, এটা দেখো। আচ্ছা তোমাদের কি বোর্ড ক্লিয়ার হয়ে দেখা যাচ্ছে? আচ্ছা নিচের এটা একটু বোঝা যায়নি। আচ্ছা এটা আমি একটু উপরে লিখছি। এটা একটা আমি উপরে লিখে দিই। এটা ছিল কি h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার। তো দেখো এটা হলো তৃতীয় সূত্রের গাণিতিক রূপ, আর এই পাশের এটা কি? এটা হলো দ্বিতীয় সূত্র, তাই না? আমরা আগে দেখছি। তাহলে এটা সবাই বুঝতে পারছো? তাহলে সিডি কমেন্ট করো। আচ্ছা সবাই সিডি কমেন্ট করো এবং তোমার বন্ধুদের মেনশন করে দাও যাতে সবাই যুক্ত হতে পারে আমাদের লাইভে। আচ্ছা এঞ্জেল সাদিয়া কমেন্ট করেছে, দেখা যায় না। আচ্ছা আসলে কি দেখতে সমস্যা হচ্ছে? আমার এখানে তো ঠিকই আছে। এঞ্জেল সাদিয়া হয়তো বা তোমার নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে, আমাদের এখানে ঠিকই আছে। আচ্ছা তাহলে এটা সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে দেখো আমাদের কিন্তু ক নাম্বারে যেই টপিকটা ছিল পড়ন্ত বস্তুর, এই পড়ন্ত বস্তু সম্পর্কিত কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখন দেখো এখান থেকে যে দুটা সূত্র আমরা শিখলাম, সেই সূত্র থেকে কিরকমের প্রশ্ন আসে পরীক্ষায় সেটা আমরা, কি ধরনের প্রশ্ন আসবে সেটা একটা উদাহরণ আমরা দেখব। আচ্ছা এটা সবাই বুঝতে পারছে? তাহলে আমরা পরের টপিকে যাই।
তাহলে দেখো আমরা যে নতুন দুটো সূত্র শিখলাম এটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নাই। তাহলে এটা পড়ন্ত কোনো বস্তু যদি 2 সেকেন্ডে 10 করবে, এটা আমাদের প্রশ্ন। আচ্ছা সবাই প্রশ্নটা তোমাদের খাতায় নোট করে নাও। এখন এটা আমরা সমাধান করব। এখানে বলা আছে পড়ন্ত কোনো বস্তু যদি 2 সেকেন্ডে 10 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ওই বস্তুটি 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। এই প্রশ্ন যদি আমরা নরমাল ভাবে করতে মানে নরমাল অন্য কোনো সূত্র দিয়ে করতে মানে চেষ্টা করি তাহলে কিন্তু সেটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু দেখো এখানে আমরা কিন্তু নতুন দুটো সূত্র শিখছি, সেই সূত্র অনুযায়ী আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা দেখো এই প্রশ্নটা আমরা সমাধান করি। কারণ শুরুতে যেহেতু পদার্থবিজ্ঞানের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে যে প্রথমে আমরা ডান পাশে প্রশ্নে কি কি দেওয়া আছে সেটা লিখে নেব, তাহলে আমাদের প্রশ্ন সমাধান করা অনেক সহজ হবে। তাহলে সে অনুযায়ী আমরা এখান থেকে দেখে নিই যেখানে দেওয়া আছে কি। দেখো এখানে কোন কোন আমাদের তথ্য দেওয়া আছে। তাহলে দেখো শুরুতে যদি প্রশ্ন আমরা পড়ি তাহলে পড়ন্ত কোনো বস্তু যদি 2 সেকেন্ডে, দেখো এখানে কত দেখো 2 সেকেন্ডে, মানে এটা একটা প্রথম সময় উল্লেখ আছে। তাহলে এটা আমরা কি লিখতে পারি t1 হলো 2 সেকেন্ড, তাই। আচ্ছা দেখো এরপরে দেখো 10 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে প্রথম দূরত্ব কি আমাদের h1, সেটা আমাদের কত 10 মিটার। এরপরে বলা আছে অতিক্রম করলে তাহলে ওই বস্তুটি 5 সেকেন্ডে, কারণ পরবর্তী দেখো এটা একটা দ্বিতীয় সময়, তাহলে এটা আমরা কি লিখতে পারি t2 আমাদের কত 5 সেকেন্ড। এবং আমাদের নির্ণয় করতে হবে কি দেখো কত দূরত্ব অতিক্রম করে মানে পরবর্তী দূরত্ব, সেটা তাহলে অবশ্যই আমাদের h2 হবে, তাই না। তাহলে h2 আমাদের দেওয়া নাই, h2 সমান ওয়াট। আচ্ছা তাহলে এখন থেকে আমরা যে সূত্রটা শিখলাম সেটা এখানে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি আমরা কি জানি h1 বাই t1 স্কয়ার সমান h2 বাই t2 স্কয়ার, তাই না। এখন এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে h2 নির্ণয় করতে হবে। তাহলে h2 নির্ণয় করার জন্য সূত্রটা আমরা একটু সমাধান করে নিই। সূত্র প্রথমত আমরা সমাধান করে নিব। তাহলে আমরা h2 বাম পাশে আনবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি নির্ণয় লিখতে পারি h2 h1 t2 স্কয়ার বাই t1 স্কয়ার। আচ্ছা এখান থেকে কিন্তু এই লাইন আমরা লিখতে পারি, এটা কি সবাই বুঝতে পারছো। এরপর আমরা এটার মান নির্ণয় করব এবং ডান পাশে আমরা সবগুলোর মান দেখতে পাচ্ছি। এখন এটা আমরা মান বসায় দিলে ক্যালকুলেশন করলে কিন্তু সহজ এটা নির্ণয় করতে পারবো। আচ্ছা এটা নির্ণয় করি আমরা, তাহলে h1 10 ইন্টু t2 এর মান আমাদের কত 5 বা 5, এটার উপর স্কয়ার বাই t1 এর মান আমাদের 2 এর উপর আমাদের স্কয়ার। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা তোমরা সবাই একটু ক্যালকুলেশন করো তো, তোমরা সবাই একটু ক্যালকুলেশন করো। তোমরা আশা করি সবার কাছে ক্যালকুলেটর নিয়ে তোমরা ক্লাস করতে যেহেতু বসেছো, তোমরা একটু এটা ক্যালকুলেশন করো। তোমাদের পড়াশোনার থিওরি বা ম্যাথমেটিক্যাল টার্ম ক্লিয়ার হওয়ার পাশাপাশি ক্যালকুলেটরটিকেও শিখতে হবে এবং ক্যালকুলেটর দ্রুত টাইপিং করতে হবে এবং ক্যালকুলেটরে দ্রুত ক্যালকুলেশন করা শিখতে হবে। তাহলে আমরা যদি দ্রুত ক্যালকুলেশন করতে না পারি তাহলে কিন্তু আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে বা এমসিকিউ সমাধানের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়ে যাবে। তো সেই জন্য আমাদের ক্যালকুলেটরের ট্রিক্স গুলো জানতে হবে। এবং তোমরা ইতিমধ্যে হয়তো বা জেনে গেছো যে আমাদের এখান থেকে ক্যালকুলেটর ট্রিক্স এর ভিডিও আপলোড করা হবে। তোমরা জানো আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে ক্রমাগত এটা আপলোড করা হবে এবং এটা সম্পর্কে ভিডিও সম্পর্কে আমাদের কাজ করা হচ্ছে। এটা অল্প সময়ের মধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। তোমরা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে এরকম অনেক ট্রিক্স ক্যালকুলেটর ট্রিক্স জানতে পারবে এবং অন্যান্য গাণিতিক সমস্যা ক্যালকুলেটর ব্যবহার করে সহজে শিখতে পারবে। আমাদের ইউটিউব চ্যানেলের লিংক যারা মডারেটর আছেন একটু এখানে পিন কমেন্টে দিয়ে দিবেন, তাহলে সবাই সেখান থেকে উপকৃত হতে পারবে। আচ্ছা এটা একটু সমাধান করো সবাই।
আমি সরল ভাবে সমাধান করে দিচ্ছি তোমাদের। দেখো এখানে কত আছে, 10 গুণ 5 এর উপর স্কয়ার দিলে কত হয় 25, আর এই পাশে 2 এর উপর স্কয়ার আছে মানে 4। এরপরে যদি এখন সমাধান করো তাহলে এটা কত হবে, তাহলে এটার মান আসবে মোটামুটি ক্যালকুলেটর 37.5, 37.5 মিটার। দেখো তো উত্তর আমার ঠিক হয়েছে না তোমাদের ঠিক হয়েছে? আচ্ছা দেখো উত্তর কত আসছে। আচ্ছা আমার কাছে যদি এখন ক্যালকুলেটর নাই। আচ্ছা দেখো, আচ্ছা যাই হোক আমি একটু বেশি কম করে ফেলেছি, এটা হবে আমাদের 62.5 মিটার। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা একটা ম্যাথ সমাধান করলাম এবং সেটা আমাদের উত্তর আছে 62.5 মিটার। আচ্ছা দেখো আমি কিন্তু শুরুতে একটু ভুল লিখছিলাম, তার কারণ তোমাদের কমেন্ট থেকে জানার জন্য, বুঝেছো? তাহলে তোমরা ঠিক কমেন্ট করেছো নাকি সেটা দেখার জন্য, বুঝেছো? দেখো তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেটর স্টোর ঠিকভাবে শিখবো এবং শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। তাহলে দেখো এখান থেকে আমরা পরবর্তী 5 সেকেন্ডে এত মিটার দূরত্ব তুমি করবে। এটা সবাই বুঝতে পারছো? সবাই যদি বুঝে থাকো তাহলে সিডি কমেন্ট করো। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে এবং বুঝতে পারো তাহলে সিডি কমেন্ট করো। হ্যাঁ ঠিক আছে, তামি ইকবাল উত্তর দিচ্ছে 62.5। ঠিক আছে, এটাই উত্তর হবে। যদি সবাই বুঝে থাকো সিডি কমেন্ট করো। আচ্ছা নিশা আক্তার বলছে সিডি। আচ্ছা ঠিক আছে, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এটার মাধ্যমে দেখো আমরা ক নাম্বারে শুধু একটা টপিক থেকে আমরা কত কিছু জানতে পারলাম, পড়ন্ত বস্তু থেকে আমরা এত কিছু শিখতে পারলাম। তাহলে দেখো আমরা যদি যখন আমাদের একবার, তোমাদের যেহেতু সামনে প্রি টেস্ট পরীক্ষা, তার মানে তোমাদের কিন্তু বইগুলো একবার থেকে 2 বার পড়া হয়ে গেছে। এবং সে অনুযায়ী তোমরা যখন রিভাইজ করতে যাবে বা পরবর্তীতে প্রশ্ন সলভ করতে যাবে, তাহলে সেভাবে কিভাবে করতে পারো তার একটা কিন্তু দিক কিন্তু সেখান থেকে পেয়ে গেলে। কিভাবে দেখো আমরা কিন্তু ক নাম্বার প্রশ্ন কিন্তু এতক্ষণ ধরে মানে ক নাম্বার প্রশ্নটাই পড়াচ্ছি, তার মানে এখানে যে পড়ন্ত বস্তুর বিষয়টা লেখা আছে সেটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানলাম। সবাই আশা করি বুঝতে পারছো। এবং একটা বিষয় সম্পর্কে যদি তোমার বিস্তারিত জ্ঞান থাকে তাহলে আমরা পড়ন্ত বস্তু এই একটা টার্ম যদি আমরা কোথাও দেখি বা কোথাও পড়ি তাহলে আমাদের মাথায় কিন্তু এত সব অটোমেটিক চলে আসবে। তাহলে আমরা অ্যানালাইসিস করে কিন্তু এভাবে পড়তে পারি। আশা করি সবাই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমরা পরের টপিকে যাই। দেখো এখানে খ নাম্বার প্রশ্নটা সবাই তোমরা একটু পড়ো। আচ্ছা খ নাম্বার প্রশ্নে বলা আছে সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয় কেন? দেখো এখানে সরল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। তাহলে এখান থেকে কিন্তু আমাদের মানে একটা ব্যাখ্যা চাইছে, তাহলে সে অনুযায়ী আমরা আচ্ছা তাহলে দেখো এখান থেকে সরল, আসলে আমাদের এখান থেকে দুটো সংজ্ঞা আমরা জানবো, সরল স্পন্দন গতির কি সংজ্ঞা এবং পর্যায়বৃত্ত গতির কি সংজ্ঞা। তাহলে এই দুটো সংজ্ঞা যদি আমরা জানি তাহলে আমরা এটা একটু ব্যাখ্যা করে বলতে পারবো কি জন্য দুটা সেম নয়। তাহলে শুরুতে আমরা পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা জানবো। তাহলে পর্যায়বৃত্ত গতি কি? তাহলে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞাটা আমরা সবাই লিখি। এই প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে শুরুতে আমরা পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা জানবো। তাহলে পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা হলো এটাই, কোন বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে
একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। তাহলে দেখো কোন বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি কোন নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে ওই বস্তুর গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। তাহলে দেখো এটা আমরা লিখছি পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা। আচ্ছা তোমরা সবাই তোমাদের নোটে এটা তুলে নাও। আচ্ছা তারপরে এখানে প্রশ্ন উত্তর ক্ষেত্রে আমাদের প্রথমত দুটো সংজ্ঞা লিখতে হবে, একটা পর্যায়বৃত্ত গতির সংজ্ঞা আর একটা হলো সরল স্পন্দন গতির সংজ্ঞা। এরপর আমরা আবার কি অন্যদিকে বা আবার কোন পর্যায়বৃত্ত গতি সম্পন্ন বস্তুর গতি যদি এমন হয় যে সেটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়, তাহলে ওই গতিকে সরল স্পন্দন গতি বলে বা স্পন্দন গতি বলে। যেটা বলবে সেটা হবে সরল স্পন্দন বা স্পন্দন গতি। সরল স্পন্দন গতি বলে। আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা সংজ্ঞা দুটো খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কেন সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। তার কারণ দেখো, এই যে সরল স্পন্দন গতির সংজ্ঞার ভিতরে লেখা আছে কি এগুলা সবগুলাই হবে পর্যায়বৃত্ত গতি। তাহলে যেহেতু এগুলা সবগুলাই পর্যায়বৃত্ত গতি, এজন্য কি সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি হয়। কিন্তু যখন সরল স্পন্দন গতি হতে যাবে তাহলে সেই পর্যায়বৃত্ত গতিটা কিরকম হতে হবে সেটার একটা কিন্তু দিক ইন্ডিকেটর করা আছে। কি বলা আছে সেটা কি হবে, তার পর্যায়কাল, মানে সেটা যে সময়ে অতিক্রম করবে সেই পর্যায়কালের বা এক অর্ধেক সময় যে কোনো একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে অবস্থান করবে। তাহলে কি বিপরীত দিকে অবস্থান করবে, এরকম যদি হয় তাহলে সেটা হবে সরল স্পন্দন গতি। আচ্ছা সরল স্পন্দন গতির উদাহরণ তোমরা কি কেউ বলতে পারবে? কমেন্টে একটু বলো তো, সরল স্পন্দন গতির একটা উদাহরণ বলো। আচ্ছা সোহেল খান বলছে সাবস্ক্রাইব হচ্ছে না কেন ভাইয়া? আচ্ছা দেখো তুমি একটু চেষ্টা করো, দেখো সাবস্ক্রাইব হবে। তুমি ইউটিউব থেকে আমাদের এই চ্যানেলের নামটা মানে সার্চ দাও, যদি এই যে লিংক থেকে দিলে তোমার যেহেতু গুগল ক্রোম থেকে যাবে এবং এটা কিন্তু গুগল ক্রোম থেকে তোমার আইডি লগ ইন করা নাই, এই জন্য মূলত সাবস্ক্রাইব হচ্ছে না। তুমি ইউটিউবে যে আমাদের চ্যানেলের নাম মানে সার্চ দিলে সেখানে পেয়ে যাবে এবং সেখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে। আচ্ছা এটা কিন্তু দেখো, এটার মাধ্যমে কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর কিন্তু শেষ। এখন কিন্তু লাস্টে যদি লিখে দিই এজন্যই মূলত, তাহলে কিন্তু আমাদের এই উত্তর হয়ে যাবে। তোমরা সবাই এটা বুঝতে পারলে দুটো সংজ্ঞা? যদি বুঝে থাকো তাহলে সিডি কমেন্ট করো। আচ্ছা যাই হোক, তোমরা এই যে দুটো সংজ্ঞা লেখার পর তুমি যদি লেখো যে মূলত এই কারণে সকল সরল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি সরল স্পন্দন গতি নয়। তাহলে বুঝতে পারছো সবাই? যদি সবাই বুঝে থাকো তাহলে সিডি কমেন্ট করো। আচ্ছা তাহলে আমরা পরের টপিকে যাই। অনেকে সিডি লিখছে, তাহলে আমরা পরের টপিকে যাই। তাহলে পরের টপিকে আমাদের গ এবং ঘ আছে, সেখানে আমরা দেখি
সেখানে দেখো আমাদের গ আর ঘয়টা আমরা এখন সলভ করব। গ নম্বরের ক্ষেত্রে আমাদের উদ্দীপক প্রয়োজন আছে, তাই না? দেখো উদ্দীপক কিন্তু একটা মজার উদ্দীপক। এখানে কি বলা আছে দেখো, 20 মিটার পার সেকেন্ড আদি বেগে। তাহলে আমরা গ নাম্বার সমাধান করবো। এখানে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটি ক্রিকেট বল, দেখো এখানে লেখা আছে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে মারলো। তাহলে আমরা কিন্তু সবাই এরকম কিন্তু অনেক খেলা খেলে থাকি, আমরা বল উপরের দিকে ছুড়ে দিই। তারপরে কি একই সময়ে নিশান 30 মিটার দূরে থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। তাহলে কিন্তু এটা কিন্তু এই যে একটা ধরো উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা কিরকম, ধরো কোন একটা বলকে আমরা খাড়া উপরের দিকে ছুড়ে মারছি এবং সেটার বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। এই যে বল আমাদের কি আস্তে আস্তে উপরে উঠছে, তাই না? কারণ উপরে ওঠার পর সেটা আবার নিচে পড়বে, এটা তো আমরা সবাই জানি, এটা আমাদের গ্র্যাভিটি বা পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে আবার নিচে আসবে। এখন এই যে যখন এই ঘটনা ঘটছে তখন অন্য একদিক থেকে নিশান নামের একজন, সে কি করছে, এই যে বল এখানে পড়বে সেখান থেকে বলটা ধরার জন্য 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় দিচ্ছে এবং মধ্যবর্তী দূরত্ব হলো 30 মিটার পার মানে 30 মিটার দূরত্ব এবং বল উপরে ছড়ে মারছে 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এটা কিন্তু আমরা সবাই বাস্তবে জানি, আমরা কিন্তু যখন ক্রিকেট ম্যাচ খেলি সেই সময় কিন্তু বলটা বা ক্যাচ করার জন্য, এই প্র্যাকটিসটা করার জন্য আমরা এই ধরনের মানে কাজ করে থাকি। আমরা উপর দিকে বল ছুড়ে মারি এবং সেটা ধরার জন্য আমাদের আর এক বন্ধু দৌড়ে এসে ধরার চেষ্টা করে। ঠিক সেম ভাবে এখানে ওই ঘটনা ঘটছে। এখন এখানে ধরো গণনার প্রশ্ন করছে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বলটি কত উচ্চতায় উঠেছিল এটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখো আমরা তো ঘটনাটা বুঝতে পারছি সবাই। আচ্ছা, এটা যদি সবাই বুঝে থাকো তাহলে ক্লিয়ার কমেন্ট করো, ক্লিয়ার। তোমরা সিডি লিখে লিখে হয়তো বা তোমাদের বিরক্ত হয়ে গেছে, একটু চেঞ্জ করো, ক্লিয়ার লেখো। তাহলে এরপরে আমরা শুরু করি গ নাম্বার। গ নাম্বার শুরু করার জন্য আমরা প্রথমত কি এখানে কি কি ডাটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিব। এখানে দেওয়া আছে দেখো 20 মিটার পার সেকেন্ড আদি বেগে। তাহলে আদি বেগ সমান আমরা কি জানি, ইউ সমান 20 মিটার পার সেকেন্ড। তারপরে কি বলা আছে, এখন দেখো আমাদের ইউ যেহেতু এটা পড়ন্ত বস্তু, তাহলে কি এক্ষেত্রে আমাদের জি এর মান সেটা আমরা না দেয়া থাকলেও সেটা আমরা জেনে নিব বা সেটা আমরা দেখবো। আমাদের জি এর মান কত আমরা জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এরপরে আর কি কি দেওয়া আছে একটা বিষয় এখানে একটু চিন্তা করে দেখো, যখন কোন একটা বস্তু আমরা নিচে থেকে উপর দিয়ে ছুড়ে দিব তখন একটা নির্দিষ্ট সময় পর বস্তুটি যখন সর্বোচ্চতায় যাবে বা সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন কি বস্তুর শেষ বেগ, এই অবস্থায় কিন্তু বস্তুর শেষ বেগ 0 হয়ে যাবে। সে অনুযায়ী আমরা এখানে ভি সমান 0 মিটার পার সেকেন্ড পাই। এবং দেখো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে কি, নির্ণয় করতে হবে কত উচ্চতায়, নির্ণয় করতে হবে কত উচ্চতায়। তাহলে এখানে আমরা এইচ সমান ওয়াই। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা পড়ন্ত বস্তুর যে সূত্রগুলো জানি সেই সূত্র দ্বারা কিন্তু এখান থেকে এটা সমাধান করব। এখন তোমরা তো যেহেতু এই অধ্যায় আরো কয়েকবার পড়েছো বা এই সম্পর্কে জানো, তাই সূত্রটা আমি সরাসরি লিখলাম। তাহলে এখন দেখে এখানে আমরা লিখবো, আমরা জানি, আমরা কি জানি বলো, এখানে আমরা কোন সূত্র প্রয়োগ করতে পারি? আমরা কিন্তু অনেক কয়টা সূত্র জানি, কিন্তু এখানে কোন সূত্র প্রয়োগ করতে পারি? দেখো এখানে ভি আছে, ইউ আছে, জি আছে আর এইচ আছে। তাহলে আমরা এখানে সূত্র একটা প্রয়োগ করতে পারি, সেটা হলো ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2 জিএইচ। তাহলে এখন দেখো এই সূত্রটা কিন্তু আমরা ওখানে প্রয়োগ করতে পারি। এখন তোমরা বলতে পারো সূত্রটা এখানে মাইনাস কি জন্য হলো বা এখানে মাইনাস কেন লিখবো, এখানে মাইনাস কেন লিখবো এটা তোমরা বলতে পারো। তার কারণ আমরা তো অনেক দেখছি এই সূত্রে এখানে প্লাস ব্যবহার করা থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো এখানে কি জন্য মাইনাস লিখছি, তার কারণ হলো যখন কোনো বস্তু আমরা উপরের দিকে ছুড়ে দিই তাহলে সেখানে কি হয়, এই যে আমাদের জি বা অভিকর্ষ ত্বরণ নেগেটিভ হিসেবে কাজ করে, মানে অভিকর্ষ ত্বরণ ওই বস্তুটিকে নিচের দিকে আকর্ষণ করে বা নিচের দিকে টানে। এই জন্য কি হয়, এই জন্য আমরা জি এখানে নেগেটিভ হিসেবে কাজ করে, এই জন্য মূলত এখানে জি এর আগে নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন সবাই?
আচ্ছা, তোমরা সবাই জানো তোমাদের রিয়াদ ভাইয়ের আগে ক্লাস নিচ্ছে, গণিত ক্লাস। রিয়াদ ভাই তোমাদের সাথে একটু কথা বলবে, তোমরা সবাই রিয়াদ ভাইয়ের কথাটা একটু শোনো। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর কি। তো আমার আসলে কয়েকদিন ধরে একটু অসুস্থ আর কি, আমার জ্বর সর্দি কাশি আর কি, এই জন্য আর কি তোমাদের মানে আমি ক্লাসটা আর কি নিতে পারতেছি না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমিও ক্লাস নিবো আর কি। তো বিষয় হচ্ছে একটা ইনফরমেশন দেওয়ার জন্য হচ্ছে আমি আসলাম আর কি। সেটা হচ্ছে তোমাদের সকল সাবজেক্টের সাজেশন, ঠিক আছে, সকল সাবজেক্টের সাজেশন হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমি হচ্ছে রেডি করতেছি আর কি। তো তোমরা আগামীকাল বা পরশুর মধ্যে ইনশাল্লাহ হচ্ছে সবগুলো সাবজেক্টের সাজেশন আস্তে আস্তে পেয়ে যাবে আর কি। এই জন্য হচ্ছে আমাদের হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ঠিক আছে, সবাই ওই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে একটু অবশ্যই জয়েন হবা, কারণ আমাদের সাজেশন গুলো যেগুলো আছে এগুলা কিন্তু ওই মেসেঞ্জার গ্রুপে হচ্ছে দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে আমরা তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে আমরা এক্সাম নিব, ফ্রি এক্সাম নিব। তো ইনশাল্লাহ আমরা হচ্ছে তোমাদের ফ্রি এক্সাম নিব, এবং ফ্রি এক্সাম গুলা জাস্ট হচ্ছে এমসিকিউ এর উপরে হবে। তো তোমাদের এমসিকিউ এর জন্য যে এমসিকিউ গুলো আসলে দেওয়া হবে, ধরো হচ্ছে 30টা এমসিকিউ এর জন্য, মানে 30টা এমসিকিউ মিলে হচ্ছে আমরা একটা এক্সাম নিলাম যে কোনো একটা সাবজেক্টের। তো ওই যে 30টা এমসিকিউ যেগুলো হচ্ছে তোমার এক্সামে থাকবে, ওগুলাই তোমাদের এমসিকিউ সাজেশন হিসেবে কাজ করবে ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ তোমাদের এমসিকিউ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলাই দিব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আসলাম ভাই একটু দূরে চলে গেল, কারণ হচ্ছে আসলে এবার যে শার্টটা ছিল হচ্ছে সাদা শার্ট ছিল। তো সাদা শার্টের জন্য আসলে তোমার ওই বোর্ডে ঠিক মতো লেখাটা আসলে বুঝতে পারতেছিল না আর কি। এই জন্য আর কি তোমাদের আসলাম ভাইকে একটু শার্টটা চেঞ্জ করে দিলাম, আর এই ফাঁকে হচ্ছে তোমাদের আমি কিছু ইনফরমেশন দিয়ে গেলাম, ঠিক আছে। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, আর আমার জন্য দোয়া করো, আমি একটু অসুস্থ, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, ঠিক আছে, দেখো তোমরা, এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। এখান থেকে আমরা সব ইনফরমেশন এর পাশে লিখে নিচ্ছি, এখন আমরা এই সূত্রতে মানগুলো বসায় দিলে সেখান থেকে কিন্তু আমরা এস এর মান নির্ণয় করতে পারবো। আচ্ছা দেখো এখানে, বা এখন আমরা যেহেতু এস এর মান নির্ণয় করব, তাহলে কি আমরা এইচটা বাম পাশে নিয়ে আসবো। এখন দেখো ইউ এর মান দেখো এখানে দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে 0। তাহলে এই পাশে যেহেতু ভি এর মান 0, তার মানে কি, ধরো এখানে আমরা ভি এর মান সরাসরি 0 লিখলাম, আর এই পাশে এটা রাখলাম। এরপরে আমরা যদি এটা এই পাশে পার করে নিয়ে আসি, এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে গেল। এইসব আমরা নির্ণয় করবো কি এইচ, তাহলে এইচ বাদ দিয়ে ওপাশে সব পার করে দেব। এবার আমরা মান বসাবো। ইউ এর মান আমাদের কত দেওয়া আছে, 20, এটার উপর স্কয়ার বাই 2 ইন্টু জি এর মান। আচ্ছা, এটা সবাই তোমরা ক্যালকুলেশন করো, এটা সবাই ক্যালকুলেশন করো, এবং তোমরা কমেন্টের মাধ্যমে উত্তরটি জানিয়ে দাও, উত্তর কত হয়। আচ্ছা, তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের উত্তর কত আসছে। এখানে উত্তর হবে আমাদের 20.4 এত মিটার। তাহলে আমাদের বস্তুটির সর্বোচ্চ উচ্চতা 20.4 মিটার, মানে বস্তুটি 20.4 মিটার উচ্চতা পর্যন্ত উঠবে। তাহলে এটার মাধ্যমে কিন্তু আমাদের গ নাম্বারের উত্তর করা শেষ, বা গ নাম্বারের অ্যান্সার কিন্তু শেষ। বুঝতে পারছো সবাই? আচ্ছা, রিয়াদ কমন করছে 20.39। আচ্ছা, 39 মানে 4, সেম বিষয়, এটা লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা, সবাই আশা করি বুঝতে পারছো সবাই। তাহলে সিডি কমেন্ট করো যদি বুঝতে পারো। আচ্ছা, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে এটা আমাদের গ নাম্বার শেষ, এরপর আমরা ঘ নাম্বার উত্তর করব। এরপরে দেখো আমরা ঘ নাম্বার অ্যান্সার করব। তাহলে ঘ নাম্বার প্রশ্নটা সবাই একটু পড়ো। নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কি না। তাহলে আমাদের এখান থেকে কিন্তু একটা মতামত চাইছে, তাহলে এটা সম্ভব হবে কিনা আমরা গাণিতিক ভাবে বিশ্লেষণ করে মতামতটা দেব। তার আগে কি করবো, আমরা একটু উচ্চতা লিখে নিব। আমরা গ নাম্বার থেকে কত মিটার উচ্চতা পাইছি এটা একটু লিখে নিব, বলটা কত মিটার উচ্চতায় উঠবে এটা একটু লিখে নিব। তাহলে এখানে আমরা লিখতে পারি গ হতে পাই বা গ হতে প্রাপ্ত বলটির সর্বোচ্চ উচ্চতা কত, এইচ সমান আমাদের আসছিল 20.4
মিটার। তাহলে এরপরে আমাদের এখানে ঘ নাম্বারে বলছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়া পূর্বে ধরা সম্ভব কিনা। তো পূর্বে ধরা সম্ভব কিনা, তাহলে নিশান কি করেছিল, এখানে 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে বলটা ধরার জন্য দৌড় দিছিল, এবং যে মুহূর্তে বলটা উপরে নিক্ষেপ করা হয়েছিল সেই মুহূর্তে কিন্তু সে দৌড় দিছিল, তার মানে দুটো কিন্তু একই সমান। তাহলে এখানে আমাদের মূলত প্রথমত নির্ণয় করতে হবে কি, বলটি বিচরণকার, বলটি কত সময়ে বলটি উপরে উঠছে এবং পাশাপাশি নিচে পড়ছে, এই যে মোট সময় আমরা নির্ণয় করব, যে মোট দূরত্ব অতিক্রম করতে বলটি কত সময় নিছে, এবং সেই সময়ের মধ্যে কি আমাদের নিশান ওই দূরত্ব অতিক্রম করতে পারছিল। তার মানে 30 মিটার যদি সেই সময় আমাদের অতিক্রম করতে পারে, তাহলে কিন্তু তার পক্ষে বলটা ধরা সম্ভব হবে, নচেত কিন্তু তার পক্ষে বলটা ধরা সম্ভব হবে না। আচ্ছা, তাহলে এখন আমরা এটা নির্ণয় করব, বলটি বিচরণ কাল নির্ণয় করব, বলটি কত বা সর্বোচ্চ উঠতে কত আমাদের সময় লাগছিল, এটা আমরা মূলত নির্ণয় করব। আচ্ছা, আমরা কিন্তু বিচরণ কাল নির্ণয়ের একটা সরাসরি সূত্র জানি, তোমরা সরাসরি সেই সূত্র দিয়ে করতে পারো, অথবা তোমরা আলাদা ভাবে কিন্তু সেটা নির্ণয় করতে পারো। তাহলে আমরা এখন সেই সূত্র দিয়ে করি। তাহলে এখন দেখো, আমরা যদি বিচরণ কাল বা এখানে এই সূত্র কিন্তু আমরা এটা কিন্তু আমরা দুই ধাপে করব, ঘ নাম্বারের সমাধান আমরা দুই ধাপে করব। প্রথমত বলটি কত সর্বোচ্চ উঠতে কত সময় লাগছে এবং নামতে কত সময় লাগছে, বা দুটা মোট কত সময়, এটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো, এখানে আমাদের উচ্চতা দেওয়া আছে কত, এই সমান 20.4 মিটার। আমাদের নির্ণয় করতে হবে এখানে কি, নির্ণয় করতে হবে টি, এবং আমাদের আরেকটা কি এখানে পাই আমরা মান, জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে জি এর মান এখানে আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমরা কিন্তু আমাদের মানটা নির্ণয় করতে পারি, এবং এখানে কিন্তু আরেকটা মান আছে, সেটা কি ভি এর মান কিন্তু 0 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আসলে আবার কি, আমরা কিন্তু ইউ এর মানও কিন্তু আমাদের জানা আছে। ইউ এর মান আমাদের কি, ইউ এর মান 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি সূত্র আমরা প্রয়োগ করতে পারি, আমরা জানি এখানে সূত্র প্রয়োগ করতে পারি কি, ভি সমান ইউ মাইনাস জিটি, যেহেতু কি বলটা উপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে সূত্রে মাইনাস হবে, এবং দেখো এখানে যেহেতু ভি এর মান 0, তাহলে আমরা এই সূত্র কিন্তু এভাবে লিখতে পারি, জিটি ইজ ইকুয়াল টু ইউ বা টি ইজ ইকুয়াল টু ইউ বা জি। এখন এখানে আমরা সরাসরি মান বসাই, দেখো ই এর মান দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, তাহলে মান যদি এখানে আমরা বসাই দিই, তাহলে কিন্তু আমরা সরাসরি উত্তরটা আমরা পাই। এখন তোমরা ক্যালকুলেশন করো, দেখো এখানে একটা মান আসবে, সেটা হলো আমাদের বলটি শুরুতে এখান থেকে যত উচ্চতাতে উঠছিল সেই সময়ের মান হলো আমাদের এই মান। তো সবাই একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কমেন্টে জানাও তো তোমাদের ক্যালকুলেশন ঠিক হচ্ছে নাকি, একটু দেখি। আচ্ছা, এখান থেকে মান আসবে দেখো কত, অবশ্যই এটা দেখো 9.8, অবশ্যই 2 এর বেশি মান আসবে, এটার মান আসবে 2.04 সেকেন্ড। তাহলে দেখো, বলটা আমাদের শুধু উপরে উঠতেই এত সময় লাগছিল, তাহলে অবশ্যই বলটা কি নিচে আসছে, তাই না? তাহলে বলটা নিচে আসছে, এখন দেখো উপরে উঠতে যদি এত সময় লাগে, বলটা নিচে পড়তে কিন্তু সমান সময় লাগবে, বুঝছো? বলটা যত সময় ব্যাপী উপরে উঠবে, ঠিক তত সময় ব্যাপী সময় নিয়ে নিচে পড়বে, তাহলে আমাদের নিচে পড়তেও ঠিক একই সময় লাগবে। আচ্ছা, এই টি এর বদলে আমরা এখানে লিখতে পারি অথবা উত্থান কাল বলতে পারো তোমরা, বা উড্ডয়ন কাল, বা উপরে উঠতে কত সময় লাগছে, এটা হলে লিখতে পারো উত্থান কাল। টি, তাহলে কি এটা এর সাথে কি পতন কালও যুক্ত হবে, তাহলে এর পতন কালও কি সেম হবে, আমরা জানি এটা একই হবে। তাহলে আমাদের মোট সময় কত হচ্ছে, তাহলে দেখো, বা মোট সময়, বা আচ্ছা মোট সময়ের বদলে আমরা এটা লিখি বিচরণ কাল, যদি লিখি তাহলে আমাদের আরো পারফেক্ট হবে। তাহলে এখানে আমরা লিখি বলটির বিচরণ কাল, টি সমান আমাদের দুটো যোগ করলে আমরা পাই 4.08 সেকেন্ড।
তাহলে আমাদের বিচরণ কাল 4.08 সেকেন্ড। তাহলে কিন্তু আমরা সময় পেয়ে গেছি। এখন দেখো এতটুকু যদি আমাদের হয়ে থাকে তাহলে এরপরে আমাদের কিন্তু আরো অল্প একটু কাজ আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। সবাই যদি বুঝে থাকো তাহলে সিটি কমেন্ট করো। আচ্ছা, এর পরের অংশটা আমরা করি। তোমরা এগুলো সবাই তোমাদের নোট খাতায় তুলো। আচ্ছা দেখো, পরের অংশে আমরা কি করব, আমরা নিশানের সময় নির্ণয় করব। তাহলে পরের অংশে আবার লিখবো এখানে এবং এখানে পরে, এটা কিন্তু উপরের অংশ আবার, এবং এখানে আমরা দেখো পরের অংশে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দূরত্ব s সমান 30 মিটার এবং দেখো বেগ দেওয়া আছে v সমান 6 মিটার পার সেকেন্ড এবং এখান থেকে আমরা কি নির্ণয় করব, t নির্ণয় করব। তাহলে t নির্ণয় করলে এখন দেখো সমবেগ বলা আছে। সমবেগের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি, একটু কমেন্ট করো তো। সমবেগ সমান আমরা কি সূত্র জানি? আমরা জানি s সমান vt, এটা হলো সমবেগের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা যে নিশানের 30 মিটার দূরত্ব তৈরি করতে কত সময় লাগবে, এই যে দেখো এখানে কিন্তু দেওয়া আছে নিশান সমবেগে যায়। তাহলে সমবেগে 30 মিটারে কত সময় লাগবে সেটা আমরা নির্ণয় করব। তাহলে এখানে t নির্ণয় করলে আমরা কি লিখতে পারি, s ভাগ v, আর t s এর মান কত আমাদের 30 আর আমাদের বেগের মান 6। তাহলে আমাদের উত্তর আসবে কত, 5 সেকেন্ড। তাহলে আমাদের t এর মান হলো 5 সেকেন্ড। তাহলে এখন এটিকে আমরা যেহেতু নিশানের ক্ষেত্রে, তাই এখানে আমরা tn লিখতে পারি। এটা কি নিশানের যে 30 মিটার দূরত্ব তৈরির মধ্যে যে সময় লাগবে সেই সময়। তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, এই সময় আর নিচের এই সময়, দেখো এই যে বিচরণ কাল, বলটি মাটি থেকে উপরে উঠলো এবং সেখান থেকে নিচে পড়লো। তাহলে মোট বিচরণ কালের সময় আমাদের লাগছিল 4.08 সেকেন্ড এবং নিশানের কত সময় লাগছে, দেখো নিশান যে বলটা ধরার জন্য দৌড়ে যেতে বা ওই 30 মিটার দূরত্ব অতিক্রম করতে 5 সেকেন্ড সময় লাগছে। তাহলে দেখো নিশানে কিন্তু বেশি সময় লাগছে, যার ফলে কিন্তু নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব নয়। তাহলে এরপরে আমরা এটার মাধ্যমে কিন্তু আমাদের উত্তর শেষ। তাহলে এখানে লিখতে পারো যেহেতু tn is greater than t, মানে বড়টি মানে বোঝাচ্ছে কি বিচরণ কাল। তাহলে বিচরণ কাল যেহেতু নিশানের দূরত্ব অতিক্রম করার সময় থেকে কম, যার ফলে কি নিশান ওই 30 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই বলটি মাটিতে পড়ে যাবে। এর ফলে কিন্তু নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব নয়। তাহলে এখন লেখো, অতএব নিশানের পক্ষে বলটি ধরা সম্ভব নয়। সবাই এটা আশা করি বুঝতে পারছো। সবাই এটা আশা করি বুঝতে পারছো। সবাই যদি বুঝে থাকো তাহলে সিটি কমেন্ট করো। আচ্ছা, আব্দুল করিম কমেন্ট করছে কাল কি ক্লাস হবে। আচ্ছা, কালকেও তোমাদের ক্লাস হবে। তোমরা গ্রুপে একটু রুটিন চেক করো, তাহলে তোমরা জানতে পারবে কালকে কি ক্লাস হবে। কালকে তোমাদের বায়োলজি ক্লাস হবে। বায়োলজি ক্লাস হবে তোমাদের, তোমরা সময় মতো উপস্থিত থাকবে। আচ্ছা, সবাই সিটি কমেন্ট করছে, তার মানে সবাই এটা বুঝতে পারছে। তাহলে এটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমরা দেখো এটার মাধ্যমে কিন্তু দ্বিতীয় অধ্যায়ে আমরা বিশাল বড় টপিক বা বিষয় অনেক, প্রায় পুরো অধ্যায় কিন্তু আমরা বিষয়গুলো বুঝতে পারলাম, যেখান থেকে কি প্রশ্ন আসতে পারে এবং আমাদের কিভাবে এটা পড়া উচিত, তাই না? তাহলে দেখো এখান থেকে আমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়ের সবই প্রায় কমপ্লিট। সেছাড়াও কিছু কিছু টপিক আছে, তোমরা যখন এই টপিকগুলা বা এই অধ্যায় আরেকবার পড়বে তখন কিন্তু তোমাদের এসব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমাদের প্রতিদিন ক্লাস নেওয়া হবে এবং তোমাদের যে বাকি অধ্যায়গুলো আছে সেগুলো অধ্যায়ের ক্লাসও আমরা নিব। এবং যেহেতু তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার আর খুবই অল্প সময় বাকি আছে, এজন্য কি তোমাদের এত অল্প সময়ের মধ্যে তো সবগুলো অধ্যায়ের ক্লাস নেওয়া আসলে সম্ভব না। এজন্য আমরা কি করব,
রেকর্ডেড ক্লাস তৈরি করব এবং সেগুলো ইউটিউব চ্যানেলে আপলোড দিব, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ থেকে এগুলো আপলোড করা হবে। তোমরা যদি আমাদের ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যদি ফলো করো তাহলে কিন্তু আমাদের সবগুলা ক্লাস তোমরা পাবে। এবং তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা যেহেতু সময় কম, সে অনুযায়ী আমরা চেষ্টা করলাম যথেষ্ট তোমাদের বুঝে দেওয়ার এবং কিভাবে পড়াশোনা আসলে করতে হবে সেটা তোমাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং তোমরা জানো যে আমাদের এখান থেকে একটা ভালো লেভেলের একটা সাজেশন দেওয়া হবে এবং ফ্রি এক্সামের ব্যবস্থা আছে। তোমরা সবাই সেই সাজেশন গুলো ফলো করবে এবং এক্সাম গুলো দিলে আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং তোমাদের সামনের প্রি-টেস্ট পরীক্ষাও ভালো হবে। এরপরে আমরা তোমাদের আরো অনেক ক্লাস নেব, তোমরা সবাই আমাদের ক্লাসগুলোতে জয়েন করবে এবং তোমাদের বন্ধুদের সবাইকে এটা জানিয়ে দেবে, তাহলে তোমরা ক্লাসগুলো পাবে। আশা করি আজকের ক্লাস সবাই বুঝতে পারছো। পরবর্তীতে রেগুলার আমাদের ক্লাস আপলোড হবে, তোমরা সবাই উপস্থিত থেকো। আজকে ক্লাস এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।